সরকার জাতির কাছে দিয়েছিল, আমরাও সরকারের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি নিরপেক্ষ নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করব। আমরা এখনো আল্লাহর কাছে সেই কারণে কৃতজ্ঞতা জানাই, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা সরকারকে বাংলাদেশের নতুন সেই অভিযাত্রায় এগিয়ে যাওয়ার জন্য এখনো আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমরা ন্যাশনাল কনসেনসাস যে কমিশন গঠিত হয়েছে, গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোর মধ্য দিয়ে বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, একটি মানবিক, ন্যায় বিচার, সুবিচার, সাম্যের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সহযোগিতা করেছি। সরকারের ডাকে সাড়া দিয়েছি, সর্বদলীয় বৈঠকে আমরা গিয়েছি, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছি। নির্বাচন কমিশন যিনি প্রধান দায়িত্বে আছেন, চিফ ইলেকশন কমিশনার, সেখানেও আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। সব দিকের সহযোগিতার হাত বাড়াবার পরও আজকে দুঃখের সাথে এই প্রশ্ন করছি আমি, কেন আমাদেরকে আজকে 16-17 বছরের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের সংগ্রাম, হাজার হাজার মানুষের জীবন কোরবানির পরও আজকে আমাদের এক ন্যায্য অধিকার এবং দাবির জন্য কেন রাজপথে নামতে হচ্ছে? এই কারণে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, প্রধান উপদেষ্টা তিনি যেমন সরকারেরও প্রধান, আবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটাকে ন্যাশনাল কনসেনসাস কমিশন করা হয়েছে, তারও প্রধান আমাদের প্রধান উপদেষ্টা। ফলে লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদকে বাস্তবায়ন করে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করা, পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদের দোষর ঘৃণ্য অপরাধীদের বিচার নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, এই সব দাবি বাস্তবায়নের পথে আমরা দেখছি রহস্যজনকভাবে একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না। দৃশ্যত মনে হয় সরকার কোন চাপের মুখে যেন দুর্বল হয়ে মাথা নত করেছেন। সরকারকে সজাগ করার জন্য দেশবাসীকে সাথে নিয়ে আমরা নিয়মতান্ত্রিক পথে সেই জন্য আন্দোলনের রাজপথে কর্মসূচি ঘোষণা করেছি। গত 15ই সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা সারা দেশব্যাপী সেই কর্মসূচি ঘোষণা করেছিলাম। গতকাল ছিল তার প্রথম দিন। রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল, বিশাল বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আমরা গতকাল সেই কর্মসূচি পালন করেছি। আজকে বাংলাদেশের 7টি বিভাগীয় সদরে সমাবেশ এবং বিক্ষোভ হচ্ছে। আগামী 26 তারিখে বাংলাদেশের সকল জেলা, উপজেলায়, গ্রামে গঞ্জে, শহরে নগরে জনগণকে ন্যায্য দাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমাদের এই যে 5 দফা দাবি, এটা জনগণের আকাঙ্ক্ষা নাকি বলেন? এই দাবির ব্যাপারে প্রধান উপদেষ্টা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। গত 5ই আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে জুলাই ডিক্লারেশনের নামে যে জুলাই ঘোষণা তিনি দিয়েছিলেন, সেইখানে তিনি অঙ্গীকার করেছিলেন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার দুর্নীতিগ্রস্ত দলীয়করণের ধ্বংসপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান, অর্গানগুলোকে নতুন করে সংস্কার করা হবে। আমরা সেই সংস্কার কাজে সরকারকে সাহায্য করছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টার সামনে একটি দুঃখজনক অন্তরা এবং বাধার সৃষ্টি করা হচ্ছে। আমরা জুলাই সনদের প্রশ্নে প্রথম কথা বলতে চাই। জুলাই সনদ কি? তার আগে জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণা বলা হয়েছে, আর এখন চলছে জুলাই সনদের আলোচনা এবং বাস্তবায়নের দাবি। জুলাই ঘোষণা 5ই আগস্ট দেওয়া হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দেশের কোটি কোটি মানুষের ত্যাগ, জীবনদান, শাহাদাতকে স্মরণ করে
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে সামনে রেখে এদেশের জনগণের এই ঐতিহাসিক অবদানকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার জন্য একটা জুলাই ঘোষণার দাবি আমরা করেছিলাম, সেটা সেদিন দেওয়া হয়েছিল। সেখানেও লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করা হয় নাই। জুলাই ঘোষণার যে ড্রাফট করা হয়েছিল, খসড়া করা হয়েছিল, যতগুলো অনুচ্ছেদ করা হয়েছিল, আমরা বলেছিলাম সকল রাজনৈতিক দল স্টেক হোল্ডারকে তার কপি দেওয়া হোক, আমরা পরামর্শ দেব। একটা খসড়া পেয়ে আমরা যেসব পরামর্শ দিয়েছিলাম, চূড়ান্ত যখন করে 5 তারিখে প্রধান উপদেষ্টা যখন জাতির সামনে পড়লেন, দেখলাম আমাদের অনেক পরামর্শ সেখানে গ্রহণ করা হয় নাই, বরং সেই জুলাই ঘোষণার মধ্যে একটি দলের চিন্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা তারপর সাংবাদিক সম্মেলন করে বলেছি এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে। ওনারা এখনো সংশোধন করেননি, এখনো সংশোধনের সময় আছে। সেদিকে আমি প্রধান উপদেষ্টাকে আমি মনোযোগ আকর্ষণ করছি। তারপরে এসছে জুলাই সনদ, জুলাই চার্টার। সেটা কি? সেটা হচ্ছে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের জন্য একটি সিদ্ধান্তের ভিত্তিতে প্রধান উপদেষ্টা 6টি সংস্কার কমিশন গঠন করেছিলেন, রিফর্ম কমিশন। একটা ছিল জনপ্রশাসন, দ্বিতীয় ছিল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তৃতীয় ছিল জুডিশিয়ারি বিচার ব্যবস্থা, চতুর্থ ছিল সংবিধান সংস্কার, পঞ্চম ছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার, ষষ্ঠ ছিল দুর্নীতি দমন কমিশনের সংস্কার। 6 জনকে চেয়ারম্যান করে 6টি রিফর্ম কমিশন করা হয়েছিল। তারা রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়েছিলেন। আমরা জামাত ইসলামী সহ রাজনৈতিক দল লিখিত পরামর্শ দিয়েছি। ভিন্ন ভিন্ন দলের ভিন্ন মত আসার কারণে সকলকে কি করে ঐক্যমত্য করা যাবে, আবার সর্বদলীয় মিটিং করে প্রধান উপদেষ্টা আরেকটা কমিশন করলেন, তার নাম দেয়া হলো ঐক্যমত্য কমিশন। তাহলে কয়টা কমিশন হলো? 2টা হলো। একটা হলো সংস্কার কমিশন, আর একটা হলো ঐক্যমত্য কমিশন। সংস্কার কমিশনের 6 জন চেয়ারম্যান 6টা বিভাগে। দেখা গেল রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মত। আমরা প্রধান উপদেষ্টার ডাকে সেখানে সাড়া দিয়ে গেলাম। আমরা বললাম ঠিক আছে, সকলকে একটা ইউনিফর্ম থিঙ্কিং এ এনে সব সংস্কারের বিষয়ে আমরা একমত করার জন্য এই ঐক্যমত্য কমিশনকে আমরা সাহায্য করব। 6টি কমিশনের চেয়ারম্যানকে সংযুক্ত করা হলো। প্রধান উপদেষ্টা সেই ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হলেন, কো চেয়ারম্যান হলেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ। তিনি কো চেয়ারম্যান হিসেবে ঐক্যমত্য কমিশনের দায়িত্ব পালন করছেন। তিনি চেষ্টা করলেন সকল দলকে দফায় দফায় বৈঠকে, কয়েকটা মাস ধরে আপনারা টেলিভিশন অনলাইন মিডিয়াতে দেখছেন, বারবার বসা হচ্ছে এক করার জন্য। 166টা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। সব দল আমরা বিস্তারিত অধ্যয়ন করে আমরা সরকারকে পরামর্শ দিয়েছিলাম, আমাদের মতামত জানিয়েছি। তার মধ্যে 84টি সংস্কারের ব্যাপারে সবাই আমরা একমত হয়েছি। 19টি মেজর রিফর্ম প্রস্তাব গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এসে দলগুলোর মধ্যে ভিন্ন মত দেখা দিল। সরকার সেখানে দফায় দফায় 2 মাস ধরে ঐক্যমত্য কমিশন বসছেন এবং চেষ্টা করছেন। সেখানে 9টি পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরাও 2-1টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছি। মেজর কিছু রিফর্ম ইস্যুতে এসে মত পার্থক্য হয়েছে এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার জন্য খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিছু বিষয় আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। এই কারণে 17 বছর যে ফ্যাসিবাদী শাসন, যে রাষ্ট্র কাঠামোর কারণে শাসকরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠে, আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো নতুন করে বানাতে চাই যেন এই রাষ্ট্র কাঠামোতে যিনি নির্বাচিত হবেন তিনি যেন আর কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী না হয়ে ওঠেন। এই জন্য আমরা বলেছি কোন প্রধানমন্ত্রী 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমরা বলেছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে হবে। সাংবিধানিক যত পদ, কনস্টিটিউশনাল পোস্ট, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া আগে নিয়োগ দেওয়া যেত না। দুর্নীতি দমন কমিশন, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, অনেক কনস্টিটিউশনাল পোস্ট আছে। আমরা বলেছি তারপরে প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি নিয়োগ, কোনো কিছুই প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া রাষ্ট্রপতির এগুলো নিয়োগ দেওয়ার কোনো সুযোগ ছিল না।
এই করেই কিন্তু একটা দেশের সরকার প্রধান কর্তৃত্ববাদী হয়ে ওঠে। সেই কারণে আমরা বলি এটা রিফর্ম করতে হবে, এটার জন্য সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করতে হবে, এটার জন্য সাংবিধানিক পদ, গুরুত্বপূর্ণ পদ, বিচার ব্যবস্থার বিচারপতিদের পদ, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নির্বাচিত হবেন, তার জন্য সংবিধান সংস্কারে আমরা জামাত ইসলামী লিখিতভাবে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছি। 31টি দল ঐকমত্য কমিশনে আলোচনা করে এই সব প্রস্তাবে 25টি দল আমরা একমত হয়েছি, বিএনপি সহ 6টি দল তারা মানতে রাজি না। আমরা বলেছি নির্বাচন পদ্ধতি ইলেকটোরাল সিস্টেমে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। তার যুক্তি আমরা দিয়েছি। লিখিতভাবে রিফর্ম প্রপোজালে আমরা বলেছি 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আপার হাউস লোয়ার হাউস হবে, 2 কক্ষেই আমাদেরকে পিআর চালু করতে হবে। আমরা বলেছি পিআর হলে লাভ কি? পিআর হলে লাভ হলো প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয়। এই ভোটে কোনো ব্যক্তিকে মানুষ ভোট দেবে না, দলকে ভোট দেবে। দলের আদর্শ, দলের চরিত্র, দলের ম্যানিফেস্টো, তারা কেমন বাংলাদেশ বানাতে চায় সেই আদর্শ দেখে ভোটাররা যে দলকে পছন্দ করে সেই দলকে আগে ভোট দেবে। অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট, 300 আসনের পার্লামেন্টের টোটাল কাস্টিং ভোটারের যত ভোট কাস্ট হবে, যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী 300 আসনের পার্লামেন্টের সংসদে তাদের মধ্যে ওই শতকরা হারে আসনগুলো বন্টন হবে। তার অর্থ হলো 1% ভোটও যদি কোনো দল পায়, 1%, তাহলে 300 আসনের মধ্যে 1% হলে কত হয়? 3টা আসন সে পায়। তাহলে ছোট বড় ক্ষুদ্র যে কোনো দল সে যদি এই পিআর পদ্ধতিতে 1% ভোট পায় তাহলে সে পার্লামেন্টে 3টা আসন পাবে। এতে করে ছোট বড় প্রায় সব দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে হবে। জনগণের অংশীদারিত্বে, সকলের অংশীদারিত্বে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট তখন তৈরি হবে। এতে সুবিধা হবে 2/3 মেজরিটি পেয়ে ব্রুট মেজরিটি নিয়ে 2/3 সংখ্যার গরিষ্ঠতা অর্জন করে কোন সরকার যখন ক্ষমতায় যায় সে মনে করে আমি যা ইচ্ছা তাই করবো, কাউকে সে মূল্য দেয় না। যতদিন বেঁচে থাকবো ক্ষমতা থেকে আমাতে আর কেউ নামাতে পারবে না। তিনি আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করবেন, তিনি দল নিষিদ্ধ করবেন, যা ইচ্ছা তাই করবেন, লুটপাট করবেন, অর্থ পাচার করবেন, মানুষ খুন করবেন, বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবেন, আদালতের রায়কে বদলে দেবেন। এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো যদি থাকে তাহলে এর মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। সেই জন্য আমরা বলেছি এই সব সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে।